আজকের যেটা আমাদের টপিক সেটা হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। এবং আহ, এইটা আমাদের যে বইটা আমরা রেফারেন্স বইটা দিছি সিলভাস ক্যাজের, সেই বইটার চ্যাপ্টার 8-এর এই অ্যালগোরিদমটা আমরা পড়তে যাচ্ছি। তো স- যতজন আসলে আছে আমার মনে হয় আমরা শুরু করতে পারি। তো আহ, যেহেতু এখানে বেশ কয়েকটা অ্যালগোরিদম আছে, তা আমি বলবো যে না বুঝলে পরে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ? থামায় দিবেন যে অংশটুকুতে আপনি বুঝেন নাই, এবং কোশ্চেন করতে পারবেন অ্যাট এনি টাইম। হ্যাঁ, আনমিউট করে কথা বলবেন। তাহলে স্টার্ট করতেছি এটা। আচ্ছা। তো বিষয় হচ্ছে যে ডিস্ক ড্রাইভ আমরা প্রচুর ব্যবহার করি প্রত্যেকটা ডিভাইসের জন্য। তো ডিস্ক ড্রাইভ যখন ব্যবহার করি, ধরলাম আমি আম, আমাদের যেই মেমোরি সিস্টেমটা আছে, ধরলাম এসএসডি আছে, সেই এসএসডির সে ধরলাম 4 জিবি র্যাম আমার ওইখানে দেওয়া আছে। তো ওই 4 জিবি ডেটার ওইখানে, তো আমি ওখানে কোনো একটা স্পেসে, আমি কোনো একটা জায়গাতে একটা ডেটা এক টুকরা সে ডেটা রাখছি, দেন অন্য কোনো একটা জায়গাতে ডিসক্রিটলি বিভিন্ন ভাবে ডেটা রাখা হয়েছে। কিন্তু আমি ধরলাম এখন একটা মুভি আমি চালাবো, তো এই মুভির ডেটাগুলো বিভিন্ন জায়গায় রাখা আছে। তো যখন সেইটা প্রোগ্রামটা রান করে, তখন এই ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, সে কিভাবে মেমোরির ওই স্পেসগুলোতে যায়, এবং কিভাবে এই সিলিন্ডার কনসেপ্ট, যেটাকে আমরা বলি আর কি ট্র্যাক সেক্টর এন্ড সিলিন্ডার কনসেপ্ট, সেই ট্র্যাক সেক্টর বা সিলিন্ডার কনসেপ্টের মাধ্যমে সে খুঁজতে শুরু করে যে কোথায় কোথায় ডেটাগুলো আছে, দেওয়া আছে কোথায়। তো খুব দ্রুত যাতে সে খুঁজে পায়, সেই জন্য এই অ্যালগোরিদম গুলো, যেটা আজকে আমরা পড়তে যাচ্ছি। তো আহ কোথায় রাখা আছে ডেটাটা, সেটার জন্য ওর কিছুটা সময় লাগবে, খুঁজতে সময় লাগবে, হুইচ ইজ কল্ড দ্য সিক টাইম। ক্যান ইউ সি দ্যাট? সিক, এটা হচ্ছে SEEK, সিক টাইম। এইটা বলতেছে যে টাইমটা, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ফর দ্য ডিস্ক আর টু মুভ দ্য হেডস টু দ্য সিলিন্ডার কন্টেইনিং দ্য ডিজায়ার্ড সেক্টর। যে কোথায় আছে হেড থেকে, সে কি করবে সিলিন্ডারের যেই অংশটাতে আসলে, যেই ট্র্যাকটাতে ডেটাটা রাখা আছে, সে ওই পর্যন্ত যাইতে যতটুকু সময় আসলে খুঁজতে ওর টাইম যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিক টাইম। সাধারণত আমাদের টার্গেট থাকে যে সিক টাইম যত মিনিমাম হবে তত ভালো, যত কম হবে তাহলে কি হবে যে সিস্টেম খুব ফাস্ট হবে। আমি একটা মুভি চালাইলাম, আমার সাথে সাথে সে স্টার্ট হয়ে গেল, এবং মুভিটার বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় সেভ করা আছে, বাট আমরা অ্যাজ এ ইউজার বুঝলামই না যে ওকে এর মাঝখানে খুঁজে বের করে এনে সবগুলোকে একসাথে করে তারপরে এই প্রোগ্রামটা চালাইতে হইতেছে। তো ঠিক একইভাবে এই সিক টাইম যত কম হবে, ডিপেন্ড করে হচ্ছে যে এই ডিস্টেন্সটা যত কম হবে, রাইট? তো এখানে সেকেন্ড যে টার্মিনোলজিটা আছে, সেটাকে আমরা বলতেছি রোটেশনাল ল্যাটেন্সি। হোয়াট ইজ দ্যাট? এটা বলতেছে যে এডিশনাল টাইম তোমার লাগে ওয়েটিং ফর দ্য ডিস্ক টু রোটেট দ্য ডিজায়ার্ড সেক্টর টু দ্য ডিস্ক হেড। একটা রোটেশনাল হচ্ছে যেখানে আমরা যেতে চাচ্ছি সেখানে যাওয়ার জন্য একটা রোটেট করতে কিছুটা সময় অপেক্ষা করতে হয়, একটা অতিরিক্ত একটা সময় লাগে, যে সময়টা আমাদের হিসাবের মধ্যে থাকে না। কিন্তু দেখা যায় যে প্রতিবারই এই জায়গাটাতে কিছু না কিছু তারা সময় নিতেছে। এইটাকে সময়, এক্সট্রা সময় নেওয়াকে আমরা বলতেছি লেটেন্সি। আর রোটেশনাল লেটেন্সি মানে এই রোটেট করার পেছনে সিলিন্ডার ঘুরতে হইতেছে, এবং বারবার সে এক জায়গা থেকে অন্য জায়গায় সে কি করে ঘুরতেছে। সো তার এই রোটেশনাল লেটেন্সি কারণে এই অংশটা আমাদের, এই টার্মিনোলজিটাকে আমরা এগেইন, যত কমানো যায় ল্যাটেন্সি তত ভালো, ওয়েটিং টাইম যত কমবে তত আসলে সিস্টেম ফাস্টার হবে। তাহলে আসি মেইন ম্যাথটাতে। এখানে বলতেছে ডিস্ক শিডিউলিং এর ম্যাথটা। সো এখানে বলতেছে যে তোমার আম, প্রথম যেটা, এই যে একটা রিকোয়েস্ট কিউ আছে 0 থেকে 199 এর মধ্যে। ওকে, 0 to 199। ওকে, তো তার মধ্যে কোন কোন ট্র্যাক গুলোতে আমাদের যাইতে হবে সেই অ্যাড্রেস গুলো দেওয়া আছে, যেমন 98, 183, 37, 122, 14। এই ট্র্যাক গুলোতে ধরলাম আমার ওই ডিজায়ার ডেটা গুলো আছে। সো ওকে ওই ট্র্যাকের ওই জায়গাগুলোতে পৌঁছাইতে হবে। তো কারেন্টলি ও কোথায় আছে?
তখন ইনফরমেশনটা দিছে যে হেড পয়েন্টার কারেন্টলি দেওয়া আছে কততে, 53-তে আছে। এখন খুঁজতে হবে, তাই তো? প্রথমে রিকোয়েস্ট কিউটা আসছে, কিন্তু সবার আগে আসছে 98, তারপরে আসছে 183, তারপরে 37, তারপরে এটা। সো এগুলো তারপরে তারা রিকোয়েস্ট পাঠাইছে যে, আর বর্তমানে সে দাঁড়ায় আছে হচ্ছে 53 নাম্বার পয়েন্টসে দাঁড়ায় আছে। এখন আসি, এই ছিল আমার প্রবলেমটা। এখন এফসিএফএস, দ্যাট মিনস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, এই পদ্ধতি, এটা আমার সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সহজ এবং প্রথম কনসেপ্টকে পরিচিত করাই হইতেছে এটা দিয়ে। সো এফসিএফএস পদ্ধতিতে কিভাবে এই ডিস্ক শিডিউলিংটা সে খুঁজে বাইর করে। তো তাহলে শুরু করি। আমরা কিউতে আছে এই রিকোয়েস্ট গুলো, হ্যাঁ, মেমোরির এই জায়গাগুলোতে সে তাকে যেতে হবে। তো 0 থেকে 199 পর্যন্ত এই ট্র্যাকের মান আছে, 0 থেকে 199, এবং এই জায়গাগুলো যেখানে 14, 37 দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো আমরা রিকোয়েস্ট পাবো দেখে আমরা আলাদা করে এটা রাখছি। ওকে, তো এখন আসি। সো কারেন্ট হেড স্টার্টস অ্যাট 53। এখানে বলছিল যে ও 53-তে এই মোমেন্টে আছে, হেড পয়েন্ট আছে 53-তে। তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি হয়, মানে যে আগে আসছে তার কাছেই আগে ওরে যাইতে হবে। যদি এরকম হয় তাহলে 53 থেকে সে সবার আগে যাবে কোথায়, 98-এ। 98 থেকে তারপরে আসছে 183-তে। দেখেন সে তখন ডিস্ক সিলিন্ডার মুভমেন্ট করে নিয়ে যাইতেছে 183-তে। দেন 183 থেকে পরের রিকোয়েস্ট আসছিল 37-এ। দেখেন 183 থেকে পরের ডিস্ক সিলিন্ডার মুভমেন্ট করে নিয়ে যাচ্ছে 37-এ। তারপরেটা আসছে 122-এ, ডিস্ক সিলিন্ডার 37 থেকে আবার ওরে দৌড়াইতে হচ্ছে 122-এ। দেন 14-তে, এই যে দেখেন এই অ্যারো সাইন দিয়ে 14-তে দেখাইছে। 14 থেকে আসছে 124-এ। দেন 14 থেকে 124 গেল। তারপরে আসছে 65, 65, এন্ড দেন 67। এই ছিল টোটাল ওর এই কয়েকটা মাত্র রিকোয়েস্টের জন্য, এই 8টা রিকোয়েস্টের জন্য ওকে এই 53 নাম্বার পজিশনস থেকে তাকে আসলে এফসিএফএস পদ্ধতিতে সে কি করছে, ডিস্ক গুলোকে ট্র্যাকিং করার চেষ্টা করছে। এখন যদি কোশ্চেন থাকে যে তুমি তো এটা দেখাইছো, নাও শো মি টোটাল হেড মুভমেন্ট অফ দিস সিলিন্ডার, টোটাল কতগুলো তাহলে ওরে মুভ করতে হলো। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্য টোটাল হেড মুভমেন্ট হচ্ছে 53 থেকে 98। তাহলে আমরা মুভমেন্টটা কিভাবে বের করব, 98 মাইনাস 53। তারপরে 98 থেকে ওকে যাইতে হয়েছে 183-তে, তার মানে 183 মাইনাস 98, এই পর্যন্ত ওর হেড মুভমেন্ট করতে হয়েছে। দেন 183 থেকে 37-এ আসছে, তার মানে 183 মাইনাস 37, 37 থেকে আসছে 122-এ, তাহলে 122 মাইনাস 37। This is how the total head movement has been calculated, which was 640 cylinders. তাহলে এইভাবে আমরা মাইনাস করে টোটালটা যোগ করার পরে টোটাল আমি হেড মুভমেন্ট পেলাম এফসিএফএস পদ্ধতিতে। যদি ওকে আমরা যাই, তাহলে এখানে 640 সিলিন্ডার ওকে টোটাল এই মাত্র 8টা রিকোয়েস্ট রাখার জন্য ওকে হেড মুভমেন্ট করতে হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই অংশটা বুঝেন নাই কারা কারা? কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করেন। পরের গুলো আস্তে আস্তে কঠিন হতে শুরু করবে। কারো কোনো কোশ্চেন নাই? বুঝছেন? তার মানে আমি ধরে নিলাম আপনারা কিন্তু বুঝছেন। হুম, যদি বুঝে থাকেন তাহলে আমাকে টেক্সট করেন যে গট ইট অর ডান, এফসিএফএস ডান লিখেন। আই এম ওয়েটিং ইন দ্য মিটিং চ্যাট। If you got it, then write it got it or FCF is done or only done.
ওকে, নাইম, শেখ রাকিন, মিসবা, সাব্বির, মুন্না, উম্মে হানি, হাফিজুর রহমান, ফয়সাল, আফসানা, আব্দুল্লাহ কায়ুম। ওকে, আচ্ছা, এই কয়জন? ওহিদুজ্জামান, বুঝছেন? তানজুম, আচ্ছা বুঝছেন তার মানে। গ্রেট। তাহলে বিষয়টা দেখেন, আমরা প্রবলেম আইডেন্টিফাই করব এবং সামনের দিকে আগায় যাব। তো যত প্রবলেম আইডেন্টিফাই করতে পারবো, আমাদের মেইন কাজ হইতেছে হইলো এই সিক টাইমটারে কমায় নিয়ে আসা বা ওয়েটিং টাইমটারে কমায় নিয়ে আসা, এবং ওকে এই হেড মুভমেন্ট যত কম করতে পারা যায় তত বেটার, তাই তো? কারণ হইতেছে তাতে ওর এই সিক টাইমের পেছনে সময় কম যাবে, হেড মুভমেন্ট কম হবে, সো সিস্টেম ফাস্টার হবে। তো ও এই প্রবলেমটাকে সলভ করছে কিভাবে পরের অ্যালগোরিদমে, এটা একটু দেখবো। নাও লুক এট দ্যাট। দিস ইজ কল্ড দ্য SSTF। ওকে, সো SSTF যেটা হইতেছে আমাদের SGF শিডিউলিং এর মতোই, আমরা যেটা SGF শিডিউলিং পড়ছিলাম শিডিউলিং অ্যালগোরিদমে, তার মতো করে, যাতে এই FCFS এর যেটা আমাদের যে প্রবলেমটা, সেটাকে সে সলভ করতে পারে। কিন্তু ওর আবার আরেকটা আলাদা প্রবলেম আছে, সেটা আমরা পরে বলবো। তো SSTF এই অংশটাতে আমরা এখন করতে যাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে শর্টেস্ট সিক টাইম আমার কতটুকু লাগতেছে সেই অ্যালগোরিদমটা। হ্যাঁ, তো শর্টেস্ট সিক টাইম ফরওয়ার্ড এই অংশটা আমরা করতে যাচ্ছি। তাহলে আসি, কি বলতেছে দেখেন। নাও লুক এট দ্যাট। এই ছিল আমার আগের মতোই কিউএ প্রবলেমটা দেওয়া ছিল। ওরা আসছে 98, আসছে 183, 37, 122, এরা এসে বসে আছে। হেড স্টার্ট হচ্ছে 53-তে আছে। তো ও এখন দেখবে 53 থেকে কোন জায়গাটাতে গেলে পরে সবচেয়ে কম দূরত্ব ওকে দৌড়াতে হবে। আবার বলি, 53তেও তো কারেন্টলি দাঁড়ায় আছে। এখন 53 থেকে এই তো 8টা রিকোয়েস্ট সে নিবে। তো ও দেখবে এই 53 থেকে কোন মানটা থেকে ওর দূরত্ব সবচেয়ে কম, সে সেখানে যাবে। তো 53 থেকে যদি 98 যাই, তাহলে দূরত্ব এক প্রকার আসবে। 53 থেকে 183 দূরত্ব আরো বেশি, তাই না? 53 থেকে 37 দূরত্ব বেশ কম। তো কথা হইতেছে সে প্রত্যেকটা কম্পেয়ার করবে, প্রত্যেকটার সাথে ডিস্টেন্স কম্পেয়ার করবে। ডিস্টেন্স কম্পেয়ার করে সে দেখবে যে কোনটার সাথে ওর ডিস্টেন্স সবচেয়ে কম আসে কারেন্টলি, কোথা থেকে কোথায় ওর 53 থেকে কোথায় যাওয়া উচিত সেটা নির্ধারণ করবে। ডিস্টেন্স কার থেকে সবচেয়ে কি কম ডিস্টেন্স আছে। তো 53 থেকে এটা সবচেয়ে কি কম 98 থেকে চেক করবে? হ্যাঁ, সরি, চেকটা কি ম্যাম 98 থেকেই করবে? 98 থেকে না, চেকটা করবে 53 থেকে। কারেন্টলি সে দাঁড়ায় আছে 53-তে, 53 থেকে হ্যাঁ, করবে। সে 53 তে আছে, তারপরেরটাই তো 65 আছে তাহলে। পরেরটা 65 সে কিভাবে নির্ধারণ করলো? সে দেখতে পাচ্ছি যে 65-এ গেছে, নির্ধারণ করছে কিভাবে? এটা ওয়ান এটা বাই হচ্ছে ওয়ান চেক করেছে না? সবচেয়ে হ্যাঁ কাছের হ্যাঁ, যেটা আছে। এক্স্যাক্টলি, 1 বাই 1 চেক চেক। করে শর্টেস্ট হয়েছে। ইয়েস, মনসুর আরেকবার বলেন তো জোরে। ম্যাম, এটা হচ্ছে যে ও 1 বাই 1 চেক করে 65 কে শর্টেস্ট পেয়েছে, যার কারণে ওর শর্টেস্ট পেয়েছে, 65 ইয়েস, মানে সবচেয়ে কম ডিস্টেন্স আর কি, শর্টেস্ট ডিস্টেন্সটা পেয়েছে। যে আমি 53 থেকে যদি আমি 65-এ যাই, তাহলে অনলি আমার 12 সিলিন্ডারের মুভমেন্ট দরকার। কিন্তু আর বাকি যে কটা, ধরেন 37 ওর সেকেন্ড চয়েস থাকতে পারতো, অথবা 67 ওর সেকেন্ড চয়েস থাকতে পারতো, কিন্তু স্টিল 65 ইজ দ্য ফার্স্ট চয়েস বিকজ ইট উইল টেক দ্য মিনিমাম ডিস্টেন্স among all of them. সো যে কারণে 53 থেকে 65-এই ওর ফার্স্টে যাওয়া উচিত SSTF এ। তারপরে 65-এ যখন সে দাঁড়াইলো, নাও লুক এট দ্যাট, এখন আমরা আছি 65-এ। এখন ওর আবার নতুন করে আবার একবার ওকে ডিসিশন নিতে হবে 65 থেকে এই বাকি 7টার মধ্যে কোনটাতে গেলে সবচেয়ে কম ওর সিলিন্ডারের মুভমেন্ট করতে হবে। 67 ম্যাম। 67, অনলি 2। ঠিক আছে, তাহলে এখান থেকে 67-এ গেল, 67-এ আসলো, ওয়েট করতেছে ঠিক আগের মতোই। 67-এ যখন সে আসে, তখন আবার চিন্তা করবে এই 67 থেকে বাকি 6টার মধ্যে কোন জায়গাটাতে গেলে তাকে সবচেয়ে কম সিলিন্ডারের মুভমেন্ট করতে হবে 67 থেকে।
তখন কোথায় আসলো? ম্যাম এটা 37। ম্যাম এটা 37। 37, এটা বারবার সাবট্রাক্ট করে করে দেখতে হবে না? বারবার মানে ও অ্যাকচুয়ালি সাবট্রাক্ট বলতে ও কম্পেয়ার করে আর কি, যে ডিস্টেন্স কম্পেয়ার করে দেখবে, কোনটার হ্যাঁ হ্যাঁ, সাথে জি জি। কম্পারিজনের মধ্যে আছে। তো আমি কিন্তু এই যে আপনি যে বললেন সাব্বির কথাটা মাথায় রাখেন, এবং বাকিদেরকে মনে হয় এটা ওয়ান অফ দা মানে রিমাইন্ডার। যদি বলা হয় এসএসটিএফ এর একটা সমস্যা বলো, তাহলে কি বলবেন? বারবার বারবার ক্যালকুলেট করতে হচ্ছে। ক্যালকুলেট হ্যাঁ, করতে হবে। কম্পারিজন করতেছে, যে কারণে কমপ্লেক্সিটি আসলে বাড়তেছে। এফসিএফএস এর কিন্তু এতই নেই। এফসিএফএস হেড মুভমেন্ট নিছে, প্রচুর হেড মুভমেন্ট করে, প্রচুর দৌড়ায়, কিন্তু ওর কিন্তু এই যে সর্টিং করার জন্য বা কম্পেয়ার করার জন্য ওর এই কমপ্লেক্সিটিটা নাই, যেটা এসএসটিএফ এর রয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ দ্য ড্রব্যাকস অফ এসএসটিএফ। তো তাহলে সেই আসি তাহলে। তো 67 থেকে তারপরের মিনিমাম দূরত্ব 37, এখানে গেল 37 থেকে আসলো 14। তো এভাবে সে কি করতেছে, সবচেয়ে কম ডিস্টেন্সে যারা আছে তার মধ্যে থেকে সে যাবে। সেকেন্ড যদি প্রবলেমের কথা বলি, তাহলে আমি বলবো সেকেন্ড প্রবলেম হচ্ছে এইটা। সেকেন্ড প্রবলেম বলতেছে এসএসটিএফ মে কজ স্টারভেশন অফ সাম রিকোয়েস্ট। এখন আমারে বলেন তো স্টারভেশন মানে কি? আমরা এটা নিয়ে পড়ছিলাম ক্লাসরুমে যখন ম্যাম এসটিএফ স্টারভেশন হচ্ছে হ্যাঁ। হুম, ম্যাম স্টারভেশন হচ্ছে যে একটা ভ্যালু সে ওয়েট করতেই থাকবে, কিন্তু এত লং টাইম সে ওয়েট করবে, একটা সময় গিয়ে সে আর কাউন্টে আসবে না, দ্যাট মিনস ওই স্টারভেশন পর্যায়ে চলে যাবে। চলে যাবে। কেন ওরে এত সময় অপেক্ষা করতে হচ্ছে মনসুর? কারণ ম্যাম এই যে আমরা প্রতি ক্ষেত্রে কম্পেয়ার করছি, দেখা যাচ্ছে যে কম্পেয়ার করে তার ডিস্টেন্স ডিস্টেন্স যদি সবচেয়ে লংগেস্ট হয়, সে তো হ্যাঁ, মানে অনেক শেষে গিয়ে অর্থাৎ লাস্ট আইটেম পর্যন্ত যাওয়ার আগে সে স্টারভেশনে চলে যাবে। আহ, আরেকটু আর কেউ? ইয়েস, আপনি অলমোস্ট চলে গেছেন। আরেকটা পয়েন্ট আছে। ম্যাম আমি বলবো। হ্যাঁ, কায়ুম। ম্যাম স্টারভেশন হবে যদি দেখা যায় কিউতে এখন যারা শর্টেজ জব আছে এছাড়াও যদি আরো নতুন শর্টেজ জব চলে আসে, হ্যাঁ, তখনও যে লংগেস্ট জবটা যে আছে সে হচ্ছে ওয়েট করতে থাকবে, এরকম নতুন জব আসতে থাকবে যে যারা শর্টেস্ট, তো তাদেরকে আগে সার্ভ করা হবে, এইভাবে হচ্ছে লংগেস্ট যে আছে সে স্টার্ভিং করতে থাকবে। ভেরি গুড, দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য মেইন স্টারভেশনস এর পয়েন্টটা। যে একটা সময় আসবে, যেমন ধরেন এই 183 যে কিনা অনেক দূরে অবস্থান করতেছে, সে কখনোই হচ্ছে আর ওর রিকোয়েস্টটাকে নেওয়া হবে না, কারণ ফিউচারে যারা আসতে থাকবে সামহাউ উই গট আনলাকি, সবগুলো আসতেছে শর্টেস্ট, সবগুলো আসতেছে ওই কারেন্ট পজিশন থেকে জাস্ট শর্টেস্ট ডিস্টেন্সে আছে। তো ও শুধু শর্টেস্ট ডিস্টেন্স গুলো সার্ভ করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু যতগুলো ফিউচারে আসতে থাকবে দেখা গেলো সবগুলোই শর্টেস্ট আসতেছে, আর ও রিকোয়েস্ট পারপাস সার্ভ করতেছে শর্টেস্টের উপরে বেস করে। সো যে লংগেস্ট অবস্থানে বসে আছে ও কখনোই আর ওর সার্ভিসটা বা রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করতে পারবে না। দ্যাট ইজ কল্ড আ স্টারভেশন। ওকে আলটিমেটলি সিস্টেমকে টার্মিনেট করতে হবে, বা ওকে কিউ থেকে বেরোয় যাইতে হবে, বিকজ ওর রিকোয়েস্ট অ্যাপ্রুভ হবে না আর কখনো। দ্যাট ইজ দ্য সেকেন্ড ড্রব্যাক অফ এসএসটিএফ এইটার। তো এখন আসি উম যে এইটার টোটাল হেড মুভমেন্ট কত? 236 সিলিন্ডার বলতেছে। কিভাবে বাইর করছি তাইলে? এনিওয়ান ক্যান এক্সপ্লেন? ম্যাম এটা পূর্বেরটার মতো করেই ক্যালকুলেশন করে বের করতে হয়েছে। ফর এক্সাম্পল আমরা 53 থেকে 65-এ গিয়েছি, তার মানে এখানে 65 মাইনাস 53 হয়েছে। আহ, পরবর্তীতে 65 থেকে 67 এটা মাইনাস করা হয়েছে। তো হ্যাঁ, এই মাইনাসের যোগফলটাই হচ্ছে আমাদের টোটাল। যোগফলটাই হচ্ছে এক্স্যাক্টলি। ভেরি গুড, খুব খুব চমৎকার বলছেন। তো এইভাবে আমরা আসলে 236 সিলিন্ডারের হেড মুভমেন্টটা কাউন্ট করছি। এটা কিন্তু দেখাই নাই, বাট দিস ইজ ভেরি ইজি, যে কারণে এই অংশটা আমরা দেখাচ্ছি না। হ্যাঁ, বাট এটা হচ্ছে জাস্ট মাইনাস মাইনাস করে সবগুলো যোগফল, যেটা সিক টাইমের যোগফলগুলো একসাথে করে নিয়ে এসে আমরা 236 সিলিন্ডার এটার মুভমেন্টটাকে আমরা তৈরি করছি। এসএসটিএফ আসলাম। এখন আসি পরের অ্যালগোরিদমে। স্ক্যান বোঝার আগে
এই আগের দুইটাকে বুঝতে হবে। এসএসটিএফ যারা বুঝছেন তারা আমাকে বলেন বুঝছেন কিনা, ডান বলেন। আই এম ওয়েটিং ফর ইয়োর অ্যাপ্রুভাল। তারপর আমি পরেরটাতে যাচ্ছি। এসএসটিএফ ডান কিনা? রাকিন মনসুর বুঝছে, ওয়াহিদুজ্জামান, সাব্বির, আফসানা বুঝছে, ফয়সাল, হাফিজুর, মিসবাহ, ওকে এসএসটিএফ ডান, ভেরি গুড। তানজুম, ওকে, কাইয়ুম ডান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, শাকিল, ভেরি গুড। তাহলে আপনি মোটামুটি বুঝে গেলে, মানে এগুলো তো পরীক্ষাতে আসতেছে, নেক্সট এক্সামটাতেই আসতেছে, সে কারণে অনলাইনে আমরা ক্লাস নেওয়াটা কতটা এফেক্টিভ হয় সেটা ফুললি ডিপেন্ড করে আপনার মনোযোগ আসলে কতটুকু ধরে রাখতে পারছেন এর উপরে। আর এটা কখনোই আর আপনার দ্বিতীয়বার পড়তে হবে না যদি আপনি ক্লাস লেকচারের সময় পড়ে ফেলেন। দিস ইজ দ্যাট মাচ ইজি। হ্যাঁ, তো পরের গুলো একটু ই আসতেছে, অ্যাডভান্স লেভেলের আসতেছে, বিকজ ও এসএসটিএফ আর এফএস এর যে প্রবলেমটা আছে এই দুইটাকে সে সলভ করে নিয়ে আসবে। হুম, দেখেন দুইটাকে সলভ করতেছে একটা মজার একটা আরেকটা অ্যালগোরিদম দিয়ে, হুইচ ইজ কল্ড দ্য এলিভেটর অ্যালগোরিদম। বুঝছেন? এলিভেটর লিফট চেনেন তো না? লিফটের অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করছে এখানে। তো লিফটের অ্যালগোরিদমটা কি সেটা? লিফটের অ্যালগোরিদম হচ্ছে, ধরেন আপনি 10 তলায় আছেন। হুম, আপনি 10 তলা থেকে নিচে যাবেন, আপনি লিফটের জন্য প্রেস করছেন। তো এই মোমেন্টে লিফট আছে হলো 9ম তলায়, নামতাছে নিচে লিফট। তো ও কি উঠে আপনাকে নিবে নাকি নিবে না? প্রশ্নের উত্তরটা দিয়েন। ম্যাম ও তো আগে নিচে নামবে তারপরে উপরে যাবে। তাই, ঠিক আছে। আর কেউ, আর কেউ কিছু বলতে চান? আপনি আছেন ধরেন 10 তলায়, লিফট আছে 9 তলায়, নিচে নামতেছে। আপনি এখন রিকোয়েস্ট করলেন, সে কি উপরে উঠে আপনাকে নিবে নাকি হইতেছে নিচে নামবে আগে? ম্যাম যে আগে কল দিচ্ছে সেখানে যাবে। যে আগে কল দিছে সেখানে যাবে। আর উপরে উঠবে তার মানে ও নিচে নামতে থাকলে? না না, ও ম্যাম, নিচেই নামবে আগে। রাইট। তো ম্যাম যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা তো ছিল নিচে নামার, তো আগে হ্যাঁ, নিচে নামবে তারপরে হচ্ছে উপরে যাবে। রাইট। এখন নিচে যখন ও 9 তলায় আছে ওই সময়ে, তখন 5th ফ্লোর থেকে, তার মানে 5ম তলা থেকে একজন নিচে নামার জন্য লিফট চাপছে, মানে বাটন চাপছে। ওকে কি নিবে না নিবে না লিফটে? অবশ্যই নিবে। নিবে ম্যাম। নিবে, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে ও যখন একটা সাইডে পার্টিকুলার একটা ডিরেকশনসে সার্ভ করতে শুরু করে, তখন ওখানে সবগুলোতেই সার্ভ করতে করতে যায়। তাই তো, একটা একটা দিকে যায়। আবার যখন ও নিচে নামবে, লাইক 0 নাম্বার ফ্লোরে চলে আসলো, গ্রাউন্ড ফ্লোরে আসলো, আবার যখন উপরে উঠবে, তখন আবার উপরে ওঠার জন্য যারা যারা রিকোয়েস্ট করছিল তাদের সবারটা পার্টিকুলার আরেকটা ডিরেকশনসে সার্ভ করতে করতে যাবে। এইটাকেই আমরা বলতেছি হইতেছে এলিভেটর অ্যালগোরিদম বা স্ক্যান অ্যালগোরিদম। স্ক্যান অ্যালগোরিদম। তাহলে দেখি বুঝি কিনা। তো এখন আসি, আগের মতোই সেম এই রিকোয়েস্ট আছে হেড স্টার্ট 53 থেকে। ও দেখেন একটা পার্টিকুলার ডিরেকশনসে যাওয়া শুরু করছে। কোন দিকে? 53 থেকে কোন দিকে? 53 এর চেয়ে কম যেগুলো আছে। আহ আর না, নিচের দিকে। না, নিচের লেফটে। দিকে, এক্স্যাক্টলি। নিচের দিকে বলতে অ্যাকচুয়ালি বুঝায় হইলো 0-র দিকেও যাইতেছে, খেয়াল করছেন জিরোর কিনা? দিকে, হ্যাঁ। এই যে 0-র দিকে যাইতেছে ও কিন্তু। তো সবার আগে ও আসলে কি করে, আহ ও লোয়ার যে লোয়ার ডিরেকশনস এর দিকে সবার আগে সে দৌড় দেয়। ওই সময় যাওয়ার সময় যে কয়টা ওর সার্ভিস হোল্ডার আছে বা রিকোয়েস্ট করে রাখছে তাদেরকে সার্ভিস দেয়। যেমন 37-কে দিছে, 14-কে দিছে, দিয়ে কোথায় গেছে দেখেন, কোথায় গিয়ে সে হল্ট করছে? বেইজে। 0। 0, এক্স্যাক্টলি, মানে বেইজ, আমাদের গ্রাউন্ড ফ্লোর যেটাকে আমরা বলি। সে বেইজে গিয়ে দাঁড়াইছে। বেইজে গিয়ে দাঁড়ায়া তারপরে আবার তার রিভার্স ডিরেকশনসে সে সার্ভ করা স্টার্ট করছে। এখন 0 থেকে সবার আগে কে পড়ে?
65 গেছে, তারপরে 67 গেছে, তারপরে 98, তারপরে 122, 124, 183, রাইট? 183 ও লাস্ট ডেস্টিনেশন ছিল। ও এখান থেকে গিয়া কই যাবে? কোথায় যাবে বলেন তো? যদি আগাইতে বলি কোথায় যাবে? 183 বেশি থাকলে সেটা হ্যাঁ, 199। 199, ইয়েস, ভেরি গুড। 199 পর্যন্ত যাবে। কেন যায়? কেন যাচ্ছে? এমনি যায় ও, কিন্তু 199 গিয়ে সে হল্ট করবে। কেন যায়? লাস্ট ডেস্টিনেশন। লাস্ট ডেস্টিনেশন, ইয়েস। তার মানে লিফটের যেটা, যদি ধর 15 তলা বিল্ডিং থাকে, তো 0-তে সে নামে, আবার 15-তে গিয়া উঠে, উঠে আবার এটা নামে। ওকে, তো কথা হচ্ছে যে এইখানে এখন কোশ্চেন আসতে পারে যে যদি আমার এই সাইটে 199 এর এই জায়গাটাতে আমার কোনো রিকোয়েস্ট আসে নাই, আসছিল কি 199 থেকে কোনো রিকোয়েস্ট? না আসেনি। আসে নাই, রাইট। 0-তে এই যে গ্রাউন্ড ফ্লোরে কেউ কি দাঁড়ায় আছে, রিকোয়েস্ট করছে কি? না, না। তাহলে ও গেছে কেন? খামোখাই না এটা। ও কিন্তু এক্সট্রা কিছু এই কি করতেছে, 14 থেকে 0-তে যাইতে এক্সট্রা এই 14 সিলিন্ডার সে খামোখা মুভ করতেছে। আবার দেখেন 183 থেকে 199 যাইতে এক্সট্রা এই সিলিন্ডার ও খামোখা দৌড়াচ্ছে। দিস ইজ দ্য প্রবলেম অফ এলিভেটর অ্যালগোরিদম। এটারও দরকার ছিল না। সো আধুনিক যেই এলিভেটর গুলো আছে, আধুনিক যে লিফট গুলো আছে, তারা একটু ডিফারেন্টলি কাজ করে। কি সেটা বলতে পারবেন? ম্যাম, জিরোতে কল না থাকলে জিরোতে যাবে না। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। 0-তে কল না থাকলে সে যাবে না। ধরলাম এটা হতেছে 15 তলা বিল্ডিং হইলো, 15 তলাতে যদি কেউ যাওয়ার লোক না থাকে, 10 তলাতেই নেমে গেল, তাহলে কি করবে? 10 তলা থেকেই সে আবার নিচে নামা শুরু করবে, আদার্স ডিরেকশনসে যাবে, হুইচ ইজ কল্ড দ্য সি 10 স্ক্যান। তলাতেই হোল্ড করার কথা না? হ্যাঁ, 10 তলাতেই হোল্ড করার কথা না যদি নেক্সট ইনস্ট্রাকশন না থাকে হ্যাঁ, জিরোতে 10 যাওয়া? তলাতেই, হ্যাঁ, হোল্ড করার কথা। এটাই এটাই প্রবলেমটা, এটাই যে ও কিন্তু 10 তলাতে দাঁড়ায় থাকে, গিয়ে একদম 15 তলা পর্যন্ত যায়। সে তার বোথ অফ দা এন্ডস, একটা হইতেছে 0 আর একটা হলো 199, বোথ এন্ডসেই সে টাচ করতেছে প্রত্যেকবার। বুঝছি কিনা? স্ক্যানের কথা বলতেছি, অনলি স্ক্যানের ইয়েস কথা ম্যাম, বলতেছি। ইয়েস ম্যাম, বুঝছি। এটা হচ্ছে ওর প্রবলেমটাও আমি আইডেন্টিফাই করে দিতেছি একই সাথে। হ্যাঁ, তো এইটা একটা সুবিধা যেটা করছে যে ও পার্টিকুলারলি একটা ডিরেকশনসে যাওয়া শুরু করে এবং সার্ভিস দেয়, আবার অপোজিট ডিরেকশনসে যায়, সার্ভিস দেয়। তো এখান থেকে সি স্ক্যান অ্যালগোরিদমটা, নাও লুক এট দিস, সি স্ক্যান অ্যালগোরিদমটা কিছুটা সে কি করছে, আহ, সে কিছুটা ঠিক করছে এখানে। সেটা কিরকম আমরা এটা একটু দেখব। দেখেন এখন কিছুটা ঠিক করছে। দেখেন সে কি করলো, সি স্ক্যানে 53 থেকে 65-তে গেছে। কেন সে ডিরেকশন চেঞ্জ করলো আগে সেটা বলেন তো। সে 14-37 এদিকে এদিকে ঢুকলো না কেন আগের মতো? ম্যাম 14 থেকে 65 তার বেশি কাছে, কাছে, নিয়ারেস্ট। exactly। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। তার মানে ও এসএসটিএফ রে ইনকর্পোরেট করছে এখানে, এসএসটিএফ এর আইডিয়াটা সে নিছে। সো সি স্ক্যানে যেটা করতেছে 53 থেকে সে 65-তে ঢুকছে, কারণ সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স 1 নাম্বার। ঢুকে তারপরে সে এই দিকে, তাহলে তার ডিরেকশন নিছে এই দিকে, ডান দিকে। তো সে সবগুলো সার্ভিস দিছে, দিয়ে 183-তে গেছে, গিয়ে 199-তে গিয়ে টাচ করছে। করার পর একটা চেঞ্জ আছে, কি বলেন তো? সরাসরি জিরোতে চলে আসছে। হ্যাঁ, এই 0-তে যখন আসছে তখন কি কোনো ও রিকোয়েস্ট রাখছে কারো, অ্যাপ্রুভ করছে না, কারো? 1437 তে রিকোয়েস্ট রাখে নাই, হ্যাঁ, ডিরেক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ অ্যান্ড ডিফারেন্স অফ স্ক্যান এবং সি স্ক্যান এলিভেটর অ্যালগোরিদমের সাথে। সি স্ক্যান পুরোপুরি এলিভেটর অ্যালগোরিদম, কিন্তু সি স্ক্যান আস্তে 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 ওরা একটু একটু করে আইডিয়াটাকে
রিফাইন করতেছে, আরো পলিশ করছে। তো বলছে যে আমি 199-তে গিয়ে টাচ করব, কিন্তু পরের বার যখন শুরু করব তখন আবার বিগিনিং এ আইসাই আবার স্টার্ট করব। নট নেসেসারিলি যাওয়ার পথে এবং আসার পথে আমাকে সবগুলো কি করতে হবে, সার্ভিস দিতে হবে। নট নেসেসারি, একদমই না, আমি সার্ভিস এই অংশটাতে অ্যাপ্রুভ করব না। এটা হচ্ছে সি স্ক্যানের মেইন ডিফারেন্স। দুইটা কিন্তু খুবই কাছাকাছি, কিন্তু জাস্ট ডিফারেন্স হইতেছে সে আবার যখন বিগিনিং এ আসে তখন কোনো সার্ভিস করে না, সে কোনো রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে না। এগেইন জাস্ট এখন তাহলে সুবিধাটা দেখেন, সুবিধা হইতেছে সে প্রতিবার ওয়ান ডিরেকশনসেই আসলে সার্ভিস দিতেছে। ঘটনা কি বুঝতে পারতেছেন? বোথ ডিরেকশনস ওর সার্ভিস দিতে হইতেছে না। দেখেন 53 জি থেকে ম্যাম। 199 পর্যন্ত সে ডান দিকেই গেছে, আবার যখন 0 থেকে 37 পর্যন্ত আসছে তখন সে ডান দিকেই গেছে। ওর এই ম্যাম যে এটা তো বারবার, তাহলে হ্যাঁ ম্যাম তাহলে তো এটার একটা অসুবিধাও আছে। কিরকম? যেমন 14 আর 37 এরা অনেক হ্যাঁ, পরে সার্ভিসটা পাচ্ছে। পারবে, হ্যাঁ, ওয়েটিং টাইম ইজ লং, দ্যাটস ট্রু। ওর ওর এই জায়গাটাতে কি করতে হবে, ও আসছে হয়তো অনেক আগে, এই যে দেখেন 14 আসছে, 37 আসছে, 3 নাম্বারে রিকোয়েস্ট করছে, এই যে 3 নাম্বারে রিকোয়েস্ট করছে, আর ও আসলে রিকোয়েস্ট পাইছে লাস্টের দিক থেকে, সবার শেষে পাইছে, 8 জনের মধ্যে 8ম মধ্যে পাইছে। কিন্তু এটা একটা গ্যারান্টি দেয়। কি গ্যারান্টি দেয় বলেন তো? একটা গ্যারান্টি দিচ্ছে যে একটা গ্যারান্টি আছে, অপেক্ষা করতে হবে, কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছে সে। মানে স্টারভেশন হবে না। এক্স্যাক্টলি, স্টারভেশন হবে না। যা যতই হোক স্টারভেশন সে হবে না। কারণ কি দেখেন, এখন আরেকটু কমপ্লেক্সে ঢুকি। ধরেন 53 থেকে 199 নাই, এখন এটা আছে ধরলাম 1,99,000। সো এই দিকেও যখন যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, আবার যখন ফিরতে যদি থাকে স্ক্যানের মতো এই দিক দিয়ে যখন ফিরতেছে, সে যখন সার্ভিস দিতে দিতে আসতেছে, তাহলে হইতে পারে যারা শুরুর দিকে অপেক্ষা করতেছিল, এই শুরুর দিকে আছে, তাদেরকে কখনোই আর সার্ভিস দেওয়া পসিবল হবে না। যে কারণে সে লাস্ট এন্ডে গিয়াই আবার ঠিক আগের স্টপেজে, দ্যাট মিন্স ওর যেই বেস স্টপেজ, এই বেস স্টপেজে এসে সে হল্ট করে, করে আবার নতুন করে শুরু করে, যাতে যারা শুরুর দিককার সার্ভিসের জন্য অপেক্ষা করতেছিল তারা যাতে স্টারভেশনসে না পড়ে। এইটা স্ক্যান অ্যালগোরিদম এই প্রবলেমটা সাফার করবে, কিন্তু সি স্ক্যান অ্যালগোরিদম এই প্রবলেমটাকে ওভারকাম করে করে ফেলছে। বুঝছেন কিনা? জি ম্যাম। মনসুর আনসার করছে, বাকিরা? জি ম্যাম, বুঝেছি। বুঝতে পেরেছি ম্যাম। গ্রেট। নাইম, সাব্বির, অরিন, অরিনের কোনো ই নাই? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ওকে। ফাহিমা, তানজুম, ওকে। আচ্ছা, আমি ফাহিমার কাছে আসি। ফাহিমা, আপনি আমাকে বলতে পারবেন প্রবলেমটা তাহলে কি হয়, মানে ও কিভাবে সলভ করলো, কেন ও আবার শুরুতে চলে আসলো কেন? ম্যাম কোশ্চেনটা আবার একটু বলেন। এই যে 199-তে সে ঢুকছিল না, 199-তে তো সে ঢুকছিল, তাই না? তারপর আবার জিরোতে চলে আবার গেছে, জিরোতে কেন দেন আসলো, এর হচ্ছে আবার সুবিধাটা কি হইতেছে? 37 আসছে। হ্যাঁ, মানে সুবিধাটা কি হচ্ছে যে ওকে এইভাবে শূন্যতে আসতে হলো আবার? মানে সে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট টাচ করে সব। হ্যাঁ, মানে কেন, সে প্রশ্নটা হচ্ছে কেন করতেছে, কোনো কি বাড়তি সুবিধা আছে কিনা এক্ষেত্রে? যাতে স্টারভেশন না হয় কারো। স্টারভেশনসটা কিভাবে হইতে পারতো? রাইমা বলতে পারবেন স্টারভেশনসটা কিভাবে সে মানে ই করলো, প্রোটেক্ট করলো? মানে কাউকে লং টাইম ওয়েট করতে হয় না। লং টাইম ওয়েট করতে হবে, কিন্তু গ্যারান্টি দেয় যে তোমার সার্ভিস আসবেই। লং টাইম ওয়েট করতে হবে, 37 অপেক্ষা করতে হইলো না?
কিন্তু গ্যারান্টি আছে যে স্টারভেশন অ্যাটলিস্ট যাবে না। কিভাবে? এনিওয়ান? ও তো সব আচ্ছা, আমি তো সব সময় ফাইমার থেকে অন্যদের কাছে আসি। অন্য কেউ আনসার করতে চান? ম্যাম 14 and নাই। 37 কখনোই আর কি মিস করে যাবে না 100%, ও ব্যাক করবেই। কিন্তু কেন এটা হইতো যে আহ ম্যাম হ্যাঁ অরিন। ম্যাম যেহেতু এটা ওয়ান ডিরেকশনে কাজ করছে, এটা তার এন্ড পর্যন্ত গিয়ে আবার হচ্ছে ওয়ান ডিরেকশনে কাজ করার জন্য জিরোতে চলে আসবে। দেন হচ্ছে আবার ও সার্ভ করবে হচ্ছে এর পরের গুলোকে, এই জন্য 14 আর 37 কখনো মিস হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওয়ান ডিরেকশনস এর এটা একটা সুবিধা যে ও যখন একটা ডিরেকশনস এ যাবে তখন ও যারা যারা এখানে আসতেছে, ধরেন এখানে তো ফিউচারে আরো আসতে থাকবে, তাই না? সো ওয়ান ডিরেকশন সে করতে 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 এক সময়ে সে আসলে লাস্ট এন্ডে পৌঁছায় তো যাচ্ছেই, রাইট? লাস্ট এন্ডে পৌঁছায় গেলে ও যদি আবার অপোজিট ডিরেকশনসে সার্ভিস দিতে দিতে আসতো, তাহলে এই 14 বা 37 হইতে পারে এরকম যে কখনোই আরো সার্ভিসটা পাচ্ছে না, কারণ তার থেকে এখানে প্রচুর সময় আসলে নিয়ে নিতেছিল এই দুই ডিরেকশনসে কাজ করার কারণে। সো সে কি করে, সে এই লং ওয়েটিং বা স্টারভেশনস প্রোটেক্ট করার জন্য সে সরাসরি জিরোতে চলে আসে, যাতে যারা যারা এই পাশের লং ওয়েটিং এ ছিল তাদেরকে লং ওয়েটিং এ না থাকতে হয়। সো পার্টিকুলারলি একটা ডিরেকশনসে কাজ করার এইটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা এটা থেকে কি বলে সুবিধাটা পাচ্ছি সি স্ক্যান থেকে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দ্য স্ক্যান অ্যালগোরিদম। স্ক্যান অ্যালগোরিদমে কিন্তু বোথ ডিরেকশনসে কাজ করতেছিল। এই যে দেখেন, এই ডিরেকশনসে একবার গেছে, আবার এই যে এই ডিরেকশনসে গেছে, একবার বাম পাশে একবার ডান পাশে। সো ডিরেকশন চেঞ্জ করছে। তো দিস অ্যাকচুয়ালি নট টু মাচ কি বলে গ্যারান্টি দেয় না যে তোমাকে লং ওয়েটিং এ রাখবো না, এই গ্যারান্টি দেয় না। তো এই কথাটাই এইখানে বলছে যে এখানে একটা সার্কুলার লিস্টের মধ্যে রাখছে, which is wrap arounds from the last cylinder to the first one. তো এইটা একটা ইউনিফর্ম ওয়েট টাইম সবার থেকেই এটা দিবে, মানে কাউরেই খুব বেশি সময় অপেক্ষা করাচ্ছে না, আবার কাউকেই খুব তাড়াতাড়ি সার্ভিসও দিচ্ছে না। সবার জন্যই একটা কমন একটা হচ্ছে প্ল্যাটফর্ম সে তৈরি করে রাখছে এই অংশটাতে সিস্ক্যানে। বুঝছি কিনা এখন আমাকে বলেন, পরেরটাতে আরেকটু কঠিনটাতে যাব। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম তাহলে রান টাইম বেড়ে যেতেছে না সেকেন্ড টাইম যেহেতু আবার 199 পর্যন্ত যাবে? একটু রান টাইম বাড়ে, হ্যাঁ, ইয়েস ট্রু, রান টাইম বাড়ে, কিন্তু ওয়েটিং টাইম কমায় দেয়। স্ক্যানের যেটা ওয়েটিং টাইম ছিল, প্রচুর ওয়েট করতে হইতেছিল, সে ওয়েটিং টাইম কমায় দেবে, কিন্তু ওর সিলিন্ডারের মুভমেন্ট করতে হয়। কিন্তু এখানে একটা কথা আছে, কে কোশ্চেনটা করছিলেন? ম্যাম আমি। কি নাম আপনার? সাইফুর রহমান। সাইফুর, দেখেন তো বুঝেন কিনা। একটা যদি মানে রান টাইম বাড়ে কথাটা আসলে ঠিক না। 199 আর 0-র মধ্যে যদি আপনি একটা সার্কুলার ওয়েতে বাইন্ড করেন, এই যে গোল সার্কুলার ওয়েতে যদি আপনি বাইন্ড করেন, তাহলে এই দুইটার পয়েন্ট কি এক জায়গায় না? জি ম্যাম। বুঝছেন কি এখন? পয়েন্ট দুইটা এক জায়গায়, কারণ ও তো সার্কুলারলি সে রান করতেছে, সার্কুলার ওয়েতে সে রান করতেছে, সার্কুলার ওয়েতে রান করতেছে। সো পার্টিকুলারলি এই পয়েন্টগুলো 0 এবং 199, যেহেতু সে সার্কুলার ডিস্ক আমাদের যেটা সিডির মতো ছিল, সেই সিডিটার মতো কি হয় একটা জায়গায় না। সো আলটিমেটলি যেটা 0 এবং তার পরের পয়েন্টটা একই বিন্দুতে অবস্থান করতেছে, সেম বিন্দুতে, যে কারণে ওর রান টাইম এসে সাফার করে না, বিকজ অফ দ্য সার্কুলার স্ট্রাকচার, রাউন্ড স্ট্রাকচারের কারণে। জি ম্যাম বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমারে বলেন বুঝছেন কিনা, আমাকে লেখেন, দেন আই উইল গো টু দ্য নেক্সট ওয়ান। আরেকটু কঠিনটাতে যাব, আপনার আনসার করবেন, আমি জাস্ট অংশটাতে দেখাবো। ওকে, একজন দিছে বুঝছে, অরিন, নাইম, স্বাধীন, ফয়সাল, সাইফুল, রাকিব, সাব্বির, তানজুম, মিসবা, ফাহিমা বুঝছেন, মানসুর তো আনসার করছিলেনই,
ওকে, আর বাকিরা কি বুঝেন নাই? আতিক এই তো আসছে, নতুন একজন, রফিকুল, গ্রেট, রফিকুল। হুম, পরেরটাতে যাইতাম। সো সে বলতেছে নাও দিস ইজ দ্য সি লুক ভার্সন। এটা কিছুটা হচ্ছে নিউ অ্যালগোরিদম, সি লুক ভার্সন। সি লুকের ভার্সনসটা আমি একটু বলতে চাই। সি লুক, আপনি সি স্ক্যান সবাই খেয়াল করছেন, রাইট? সি লুক কি ডিফারেন্স দেখে বলেন, দেখে বলেন। ম্যাম সময় সি দিলাম লুক 30 হচ্ছে সেকেন্ড। এন্ড পয়েন্ট পর্যন্ত যাচ্ছে না, হ্যাঁ, রিকোয়েস্ট যখন কল হচ্ছে তখন আবার ও ব্যাক করতেছে। ব্যাক করতেছে। সাথে আরেকটা আছে, আরেকটা আছে। ফার্স্টে হাইস্ট পয়েন্ট পর্যন্ত যাবে ওয়ান ডিরেকশন। হ্যাঁ, 53 থেকে এইদিকেই গেছে, ওয়ান ডিরেকশনসেই গেছে। আর এই জায়গাটাতে একটু, জিরোতে হ্যাঁ জিরোতে না এসে ম্যাম লোয়েস্ট ভ্যালুতে চলে আসছে। হ্যাঁ, জিরোতে না এসে নেক্সট যেটা রিকোয়েস্টে আছে, এই যে দেখেন নেক্সট রিকোয়েস্ট, এই সাইডেরটা নেক্সট রিকোয়েস্ট ছিল কততে? ছিল হলো 14তে। সো ও 14তে চলে আসছে সরাসরি, এবং 14তে এসেছে সার্ভ করছে, এই যে অংশটাতে 14তে এসে সার্ভ করছে। তার মানে সে যে ঘুরছে 183 থেকে, সে সরাসরি ল্যান্ড করছে 14তে এসে সার্ভ করছে। কিছুটা এই অংশটাতে কিছুটা সেকেন্ড ডিরেকশনসে সে কাজ করে, কিন্তু অনলি একটা সার্ভিসই সে দেয় সেকেন্ড ডিরেকশনসে, এর বাইরে দেয় না। তারপরে আবার এই ডিরেকশনসে সে রিকোয়েস্ট নিতে নিতে যাবে, সেইটার থেকে রিকোয়েস্ট নিতে নিতে আবার সামনের দিকে আগায় যাবে। কিন্তু যখন ফিরবে তখন সেই লোয়েস্ট পয়েন্টটাতেই এসে দাঁড়াবে, যেটা লোয়েস্ট পয়েন্ট সে লাস্ট রিকোয়েস্টটা পাবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি লুক অ্যান্ড সি স্ক্যান। বুঝছি কি? ম্যাম সেক্ষেত্রে 14 এর কমে যদি কোনো রিকোয়েস্ট থাকতো, হ্যাঁ আহ, সেটা হ্যাঁ মিট করে দেন 37 এ যেত। হ্যাঁ হ্যাঁ, রাইট। যদি ধরলাম 40 না হয়ে, 37 এ যাওয়ার পরে যদি ম্যাম আবার হ্যাঁ দেখা গেছে যে ধরেন 20 একটা রিকোয়ারমেন্টস ছিল, তো হ্যাঁ, ওইটা কি 20 মিট করবে নাকি 37 এর পরে যদি থাকে সেটা মিট করে দেন 20 তে আসবে? ওয়েল ধরলাম 37 এর পরে, হ্যাঁ, কোনো কারণে 37 এর পরে যতগুলো আসছে সবগুলাই 37 এর চেয়ে নিচে, তাহলে কই যাবে সে? ধরলাম 20 সবগুলো আসছে। যদি হয় তাহলে তো ম্যাম 37 এর পরে যে কলটা ছিল ওইটাতে যাওয়ার কথা মেবি। হ্যাঁ, মানে আবার ও ব্যাক ট্র্যাক করবে আর কি, তাই না? কিন্তু আচ্ছা, যদি সে 37 এর পরে আরো যদি বাড়তি অংশগুলো দেখে, যেমন 54 আছে, তারপরে তারপরে 83 আছে, তারপরে 180 আছে, তারপরে 182 আছে, তাহলে সে কোন দিকে যাবে? 20-এ যাবে নাকি ডান সাইডের ডিরেকশনসে যাবে? ম্যাম সেক্ষেত্রে তো ও আগে 20 হয়ে দেন 37-এ যাবেন না? 20 হয়ে কেন যাবে? মানে আহ ম্যাম লোয়েস্ট আমি মনে হয় বুঝাইতে পারি নাই। মানে ইয়েস, আপনার প্রশ্নের উত্তরটা যেটা, হ্যাঁ 20 হয়ে, মানে 14 এর পরে তো তারপরে 20 আসবে, 20-র পরে 37 যাবে, যা 37 থেকে তারপরে 180 এইদিকে আবার যাইতেছে এরকম। তো কিন্তু আমি একটা স্পেশাল কেসের কথা বলছিলাম, যে এর পরে এই 67 এর পরে ও যখন 37 পায় গেল, দেখলো যে তারপরে ফিউচারে যারা যারা আসতেছে ওরা অনেক কম, ছোট ছোট সামহাউ। তাহলে কি ওরা ডান পাশে যাওয়ার দরকার আছে? সেটা হলো প্রশ্নটা। লেফটে যাবে। হ্যাঁ, লেফটে যাবেন, এক্স্যাক্টলি। ওর কিন্তু আর ডান পাশে যাওয়ার দরকার নেই, কারণ ওর ডান পাশে তো আর কোনো সার্ভিস রিকোয়েস্টের জন্য কেউ অপেক্ষাই করতেছে না। সো ডান পাশে কেন যাবে ও? কিন্তু বাম পাশে যাবে, কারণ বাম পাশে 37 এর যে ছোটরা অপেক্ষা করতেছে। সো ইন কেস ফিউচারে যদি এরকম ছোট কিছু রিকোয়েস্ট আসে এবং সেটা 37 এর আসার পরেই আসে, সেক্ষেত্রে সে আবার তখন লেফট ট্র্যাক ধরবে। এইটাই এটাই বলছিলাম। সো এইটাই হচ্ছে সি স্ক্যানের সাথে সি লুকের পার্থক্য। সি স্ক্যান আবার যেটা করে, ও টাচ করে, মানে বেস গুলোরে টাচ করতেছে সি স্ক্যান, কিন্তু সি লুক সে বেস টাচ করে না, সে সার্ভিস গুলোতেই টাচ করে। হাইয়েস্ট সার্ভিস
এবং লোয়েস্ট সার্ভিস কোথায় আছে, এই দুইটাকেই সে টার্গেট করে করে আগায় যায়। বুঝছি কিনা? না বুঝলে জি ম্যাম, প্রশ্ন জি করতে হবে। বুঝছি। আমার কিন্তু পড়ানো শেষ হয়ে গেছে, হ্যাঁ, মানে আমার মেইন যেই 6টা অ্যালগোরিদম ছিল, সেই 5টা অ্যালগোরিদম ছিল, 5টা অ্যালগোরিদম আমি কিন্তু পড়ায় ফেলছি খুব শর্ট টাইমের মধ্যে, বিকজ ইউ অল ওয়ার ভেরি রেসপন্সিভ, যে কারণে আমার পড়াইতে খুব সুবিধা হয়েছে। এগুলো করতে মানে বুঝলে পরে খুব মজা লাগে পড়তে। এবং তারপরে আর আছে হচ্ছে হিসাবটা করা, যে টোটাল তাহলে হেড মুভমেন্ট কয়টা ছিল। এই প্রশ্নটা কিভাবে আসবে আমি একটু বলে দিই প্রশ্নটা, জাস্ট এ মিনিট। তো প্রশ্নটা আসবে হচ্ছে আপনাকে এইটা দেওয়া থাকবে, এই যে এরকম একটা রিকোয়েস্ট দেওয়া থাকবে এবং হেড পয়েন্টার কই আছে এটা দেওয়া থাকবে, কত নাম্বারে আছে হেড পয়েন্টার, রিকোয়েস্ট দেওয়া থাকবে এবং অ্যালগোরিদমের নামগুলো উল্লেখ করে দেওয়া থাকবে। According to the algorithm, you need to find it out how many head movements were there. কতগুলো হেড মুভমেন্ট হয়েছে। আর দ্বিতীয় যেটা জানতে চাইবে, এই গ্রাফটা তুমি দেখাবা তৈরি করে। সো দুইটা আনসার হয়, একটা হচ্ছে এই গ্রাফটা তৈরি করা, জাস্ট এখানে অ্যারো সাইন দিয়ে যেভাবে এখানে আনসার করছে ঠিক একইভাবে এই অ্যারো সাইনটা দিয়ে দেখানো। আর সেকেন্ড হচ্ছে ক্যালকুলেশন টোটাল হেড মুভমেন্টটা কত হইল। এই দুইটা জিনিস জানতে চায় এই জাতীয় অ্যালগোরিদম থেকে। সো কোশ্চেন আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এই দুইটা অ্যালগোরিদম আমরা বুঝছি কিনা, মানে 5টা অ্যালগোরিদম বুঝছি কিনা এবং এইভাবে আনসার করা যাবে কিনা, পসিবল পরীক্ষা আসলে পারবো। জি ম্যাম, করা ইয়েস যাবে, ম্যাম, জি পসিবল। ম্যাম, করা যাবে। করা যাবে। ওকে, গ্রেট।